সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসরে শুনতে চলেছেন মাহমুদুল হক রচিত কালো বরফ উপন্যাসটির ৮ম পর্ব। আমি ওয়ারাকারি, সাথে থাকুন। পশ্চিমে বাতাস ছাড়ছে, লাগে জানি পানি হুকায়া যাইব। আব্দুল খালেক জিজ্ঞেস করলে, মরণ, এটা কোন গ্রাম? চন্দনধুল। কাছাকাছি নদী নেই? আছে না, হাপের চরের শেষ মুখে হইল গিয়ে আপনার বড় গাং, ইসামতি। আব্দুল খালেক বললে, সুন্দর গ্রাম পড়ে পথে? পাইবেন, গ্রামের অভাব নাই। রাজা দিয়া, টেঙ্গুইর পাড়া, পাউলি দিয়া, বাহিরঘাটা। তোমার কথাইও বোঝেনি, রেখা বললে। আব্দুল খালেক বললে, এদিকটা তোমার ভালো লাগছে? কেমন যেন, শুধু আক্ষেত আর আক্ষেত, কোনো কিছু দেখা যায় না। তাহলে অন্যদিকে ঘোরাতে বলি, কি বলো? তুমি যা ভালো বোঝো। আব্দুল খালেক মরণ ঢালিকে বললে, নৌকো ঘোরাও না বাপু, না হয় আড়িয়লের দিকে চলো। মরণ ঢালি বললে, হায় আর ফেরন লাগবো না, বিলের মাইতে রাত কাটাইতে পারবেন নিও। তাহলে তোমার যেদিকে খুশি সেদিকে যাও, গ্রামের পাশ দিয়ে যাবে। একটার পর একটা গলা পানিতে ডোবা আক্ষেত, না দেখা যায় মানুষজন, না কোনো গ্রামের মাথা। বাতা আর ছোঁয়ের গায়ে তুমুল বৃষ্টির মতো শব্দ তুলে আখ বনে দাঁড়া ভেঙে লগি মেরে চলেছে মরণঢালি। বনময় টুপ 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 শব্দ হয়, একটার পর একটা ঢিল এসে পড়ছে পানির ওপর, ডাইনে বায়ে চতুর্দিকে। এইরকম মনে হয় এক একবার। কখনো মনে হয় পানির ওপরে একটা তার টান টান করে বেঁধে অবিরাম টুপ 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 শব্দ বাজিয়ে চলেছে কেউ। রেখা কান পেতে শুনছিল। আব্দুল খালেক বললে, ডাহুক। তাই বুঝি? নৌকোয় ওঠার আগে কাঁদছিলে কেন? এমনি। তুমি খুব কষ্ট পাও, তাই না? রেখা ভাঙা গলায় বললে, তোমার আর কি কি মনে হয়? একটু ভেবে নিয়ে আব্দুল খালেক বললে, আমি তোমাকে কোনোদিন বোঝার চেষ্টা করিনি এইসব মনে হয়, বরং উল্টোটা করেছি। একতরফা তোমার কাঁধে নিজের সব কিছু, অনেক কিছু চাপিয়েছি। তোমাকে যে আমার কিছু দেবার আছে এসব ভাবিনি, কেবল দাবি করে এসেছি তোমার কাছে। একটা মেয়ে তার জীবনের সব কিছু দিয়ে একজনকে ধরে রাখতে চায়, তার সব চিন্তার শেকড় ওই এক মাটিতে, ওই এক জায়গায় শক্ত করে বাঁধা। আমি ভাবতেও পারি না, কোনোদিন ভেবে দেখিনি এভাবে। এ চিন্তা তো আমারও হতে পারত। একটি মেয়ে, জীবনভর তাকে চাই, তাকে ছাড়া আমার চলবে না, সব কিছু অন্ধকার অর্থহীন, তাকে ছাড়া ভীষণভাবে পেতে চাই। কই, কখনো তো মনে হয়নি তাকে আমার ধরে রাখতেই হবে, যেভাবেই হোক। একবারও মনে হয়নি আমার কাছে। জিনিসটা দাঁড়াচ্ছে এই, তার তো আর যাওয়ার কোনো জায়গা নেই, পালাবার কোনো পথ নেই। যেমন আছে তেমনি থাকবে। শুনতে যতই খারাপ লাগুক, একটা অস্পষ্ট ধোঁয়াটে ব্যাপার গোটা জিনিসটা। তুমি আমাকে অনেক সুখ দিয়েছ রেখা, আমি তোমার কাছে কৃতজ্ঞ। রেখা বললে, তুমি না বলেছিলে কেউ কারো দুঃখ নিয়ে ঘাটাঘাটি করব না, অন্তত এই দিনটায়? ভুলে গেলে? এসব কথায় মন খারাপ হয়ে যায়। এসে যায়, আমরা একে অপরের এত চেনা যে নিজেদের বাইরে যেতে পারছি না। এর বাইরে যেতে গেলেই সব কিছু সস্তা অভিনয় হয়ে যাবে। তখন এভাবে ভেবে দেখিনি। তুমি একটু ভেতরের দিকে এসে বসো, মুখে রোদ লাগছে। আব্দুল খালেক সরে এলে রেখা বললে, ডাহুকগুলো ওভাবে ডাকছে কেন? ডিম দেওয়ার সময় এখন, বর্ষার পানি থাকতে থাকতে 2-3 বার ডিম দেয় পাখিগুলো। টুকুর জন্যে খুব খারাপ লাগছে, নিয়ে এলেই হতো।
মোমেনার সঙ্গে ও দিব্যি থাকবে। আমরা কোন দিকে যাচ্ছি? একদিকে গেলেই হয়। একটা সিগারেট ধরায় রেখা। আলতোভাবে টান দিতে গিয়ে সে কেসে ওঠে, বললে, নাও ধরো। আরো দুটো টান মারো না, কি হবে? না বাপু, এমনিতেই কেমন যেন গা গোলাচ্ছে। দুজন খেলে ভালোই লাগে। মামাও এরকম বলতো। বলতো নাকি? তোমার বোধহয় বিশ্বাস হয় না। রেখা হেসে পড়লে। ওপর থেকে দেখে মামাকে ওই রকম কাঠমোল্লা মনে হয়। ভেতরে ভেতরে রস আছে বুড়োর। রোজ শোবার ঘরের দরজা বন্ধ করে মৃত সঞ্জীবনীর বোতল নিয়ে বসতো মামা। বলতো স্বাস্থ্যটা একটু ভালো করা দরকার, বল পায় শরীরে। মাঝে মাঝে মামিও খেত। মামাই বোধহয় জোর করে খাওয়াতো। তারপর সে কি হাসাহাসি! দু এক সময় এমন হুটোপুটি বেঁধে যেত ঘরের ভেতর যে আমার নিজেরই লজ্জা লাগতো। আব্দুল খালেক হাতের ওপর কাত হয়ে শুয়ে বললে, ভালোই তো। রোজ রাতে মামিকে সাজতে হতো। কত রকমের যে শখ মামার। কিছু ভেবে রেখা বললে, তোমার কখনো এরকম ইচ্ছে হয়? সাজলে ভালোই লাগে। একদিনও তো বললে না। তুমি যদি আবার অন্য কিছু ভাবো। কি ভাববো অন্য কিছু? কত রকমের সন্দেহ থাকতে পারে। নিজের মনের জোর থাকলে আবার কি, বলেই দেখতে। আচ্ছা, এবার থেকে বলবো। তবু ভালো। শুধু মনে হতো লোকটার কোনো শখ নেই, একটা মরা কাঠের তক্তা ধরে ভাসছি। আব্দুল খালেক অনেক চিন্তা করে বললে, আচ্ছা, মানুষ কি সত্যিই ভালোবাসে, না জীবনভর এইসবের অভিনয় করে? সেটা তোমারই জানার কথা। বোঝা গেল খুশি হয়নি রেখা। আব্দুল খালেক বললে, এইসব বোধহয় কথার কথা। সময় নষ্ট করার জন্যে কতগুলো জিনিসকে খাড়া করা। আসল সমস্যা তো ভাত কাপড়ের। তা তো দিচ্ছই। একে দেয়া বলে না। তাহলে কি বলে? কোনো মতে চলে যাচ্ছে, তুমি চালিয়ে নিচ্ছ। এটাই ভালোবাসা। সত্যি যদি এভাবে থাকো। তুমি কি মনে করো হাতি ঘোড়া মারার দরকার হয়? কাছাকাছি থাকলে কোনো কষ্টই নয়। তখন এক ধরনের মনের জোর থাকে, ভেতর থেকে সাহস আসে। যখন মনে হয় মানুষটা কেমন যেন একটু দূরে দূরে, কোনো কিছুতে জড়াতে চাচ্ছে না, বিব্রত হয়ে আছে, একটার পর একটা আড়াল তৈরি করে যাচ্ছে, একটু একটু করে তখন ভেতরে ভাঙন ধরে। আব্দুল খালেক বললে, তোমার সব কথা আমি বুঝতে পারছি। রেখা কেঁদে ফেললে। বেশ সময় লাগলো তার নিজেকে সামলাতে। এমন অদ্ভুত সব কথা তার মনের ভেতরে ওত পেতে আছে, সে নিজেই জানত না। নিছক ওপরের সাজগোজ দিয়ে নিজেকে ঢেকে রেখেছিল, কিন্তু ভেতরে এমন অগোছালো, এমন দলা পাকানো যে সে নিজেই ভয় পেয়ে গেল। সে বললে, তুমি আমাকে কিছুই দিও না। তোমার কাছে আমি কিছু চাই না, শুধু একটু কাছে থেকো। চিরকাল তোমার হাত যেন আমার গায়ের ওপরে থাকে। চোখ খুলেই যেন প্রথমে তোমাকে দেখি। বেঁচে থাকার জন্যে তুমি শুধু এইটুকু আমাকে দিও। আমি কি তা দিচ্ছি না? হয়তো দিচ্ছ, কিন্তু আমি কিছুই বুঝতে পারি না। বোঝার ক্ষমতাটাই বোধহয় জট পাকিয়ে গেছে। মনে হয় গায়ের উপরে তুমি যে হাত রেখেছ তাতে রক্ত নেই, প্রাণ নেই, অন্য কারো হাত। চোখ খুলে যাকে দেখি সে যেন অন্য কেউ, অচেনা। কিরকম যে হয় তোমাকে বোঝাতে পারি না। আগে কখনো এসব মনে হতো না। ঘুমের ভেতর তুমি স্বপ্ন দেখলেও আমি বুঝতে পারতাম। এখন এত দূর থেকে কথা বলো, এমনভাবে বলো যেন আমি তোমার কেউ নই। এখন তুমি ভয় করে চলো, গা বাঁচিয়ে চলো, নিজেকে এমনভাবে আড়াল করে রাখো যাতে আমার চোখে না পড়ো। তুমি তো খেয়ালই করো না, করলে দেখতে সারাটা রাত শুধু উসপিস করে কাটাই, ঘুম আসে না। কি যে যন্ত্রণা!
একবার দেখি তুমি মরার মতো পড়ে আছো, একবার দেখি জেগে আছো, তবু মশারির বাইরে তোমার হাত, মশাই খাচ্ছে, তোমার সাড়াই নেই। আব্দুল খালেক উপর হয়ে শুয়ে গলা তুলে দেখল রেখাকে। রেখার হাতের ওপরে একটা হাত রেখে বললে, আমি জানতাম না তোমার ভেতরে এত কথা আছে। সকলের ভেতরেই বোধহয় এরকম আরও একটা আলাদা সংসার পাতা থাকে, সেখানে সে তার খেলার পুতুলের জন্যে নিজের যথাসর্বস্ব দেয়, এক টুকরো ভাঙা কাচের জন্যে বুক ভরে কাঁদে, নিছক কাগজের নৌকো ডুবে গেলে একেবারে সর্বশান্ত হয়ে যায়। রেখা কিছু না বলে তাকিয়ে রইল তার মুখের দিকে। এই মুহূর্তে নিজেকে তার খুব অসহায় বলে মনে হলো। সে চায় আব্দুল খালেক কিছু বলুক, অনেক কিছু শুনবে বলে সে আজ তৈরি হয়েই নৌকোয় উঠেছে। আব্দুল খালেক বললে, মনি ভাইজানকেও শেষ পর্যন্ত আমি এমনভাবে দেখেছিলাম। রেখা বললে, কিভাবে দেখেছিলে? সে কথা এখন থাক, কথা যখন উঠেছেই বলবো এক সময়। আব্দুল খালেক ডুব দিয়ে ওঠার মতো করে বলে, তবু একটা জলজ্যান্ত রক্ত মাংসের মানুষের জন্যে তুমি এমন উতলা হয়ে উঠেছ। আর আমার কথা জানো, একটা সামান্য রোগা ঠ্যাং ভাঙা শালিককে দেখতে না পেলে এক সময় এক একটা দুপুর আমার কাছে মিথ্যে হয়ে যেত। দুপুরটাকে মনে হতো জীবন। নিংড়ে নিংড়ে তার সব আলো এখন কেউ চুষে নিয়েছে। এরকমই হয়। এরকম হয় বলেই হাত পাগুলো ভাঙা থাকে মানুষের। সে খোঁড়া হয়ে থাকে, নুলো হয়ে থাকে, অথর্ব মেরে যায়, হাঁটু মুড়ে ভ্যাবলা হয়ে বসে থাকে। তা না হলে দাঁত জানে তার কী কাজ, নখ জানে তার কী কাজ। ভেতরের ডাকাতটাকে তো মানুষ ভাত কাপড় দিয়েই পোষে। এরকম হয় বলেই একটা মানুষ তার দুটো হাতকে হাসি মুখে আরেকজনকে বিলিয়ে দিতে পারে, বলতে পারে, আর কি নেবে নাও, তোমার যা খুশি নাও। তা না হলে চোখের সামনে থেকে একটা চুলও কেউ উঠতে দিত না, একটা কুটো গাছও তার হাত থেকে গলত না। রেখা ভয়ে ভয়ে বলল, আজ কিন্তু আমি তোমাকে রাগ করতে দেব না। আমার মনে যা যা হয় তোমাকে শুধু সেই কথাগুলোই বলতে চেয়েছিলাম। তুমি যদি না শোনো আর কাকে বলবো? রেখা আব্দুল খালেকের একটা হাত দু মুঠোয় পুড়ে বুকের ভেতর টেনে নিয়ে বললে, আমি তোমাকে কোনো দোষ দেইনি। স্বামীর কাছে পুরনো হয়ে যাওয়ার মতো দুঃখ মেয়েদের কাছে আর কিছু নেই। বোধহয় কলঙ্ককেও তারা এতটা ভয় করে না। তুমি যাকে অপরাধ বললে, মেয়েদের জীবনের ঐশ্বর্য ঠিক অতটুকুই। মেয়ে হলে তুমি বুঝতে। কি জানি, তোমরা বোঝো। ভাত কাপড়ের বেশি আমার মাথায় বোধহয় আর কিছু ঢোকে না। রেখা বললে, আমি বুঝি এখন তুমি হাঁপিয়ে পড়েছ। এখন তো হেজি পেজিরাও ইচ্ছে করলে একটা চাকরি করতে পারে। তুমি যদি অমত না করো, ফ্যামিলি প্ল্যানিংয়ে একটা চাকরি জুটিয়ে নিতে পারি। আব্দুল খালেক হেসে বললে, আর কি কি ভেবে রেখেছ? আগে একটু গুছিয়ে নিতে হবে, তারপর একটা মেয়ে দরকার। তোমার তো মেয়ের শখ। হো মমিন মিয়া ভাই, মরণঢালি সামনের দিক থেকে আসা নৌকোর সোয়ারির উদ্দেশ্যে বলে, হেলা ফিরান দিয়া হুকার পানি বদল করেন, নায়ের ভিতরে মানু। আমন ক্ষেতের ফাঁকে ফাঁকে এক একটি ফাঁকা চক, হয়তো পাট ছিল। এখন সেখানে কেবল বাতাসের নাচন। গলুইতে এসে বসে আব্দুল খালেক কিছুক্ষণের জন্যে। কাচের মতো পানি, তলা দেখা যায়। নানা জাতের জলজ উদ্ভিদ দোল খায়। মাঝে মাঝে হাত বাড়িয়ে পানি থেকে সবুজ ঝাঁঝি তুলতে থাকে আব্দুল খালেক। মাঝি, আমরা কত দূর? হপায় সুজানগর পার হয়ে এলাম। বলেছিলে না আমাদের নামাবে কোথাও? মরণঢালি বললে, জাঙ্গাইলা লোক, খাউন লওনের কাম শেষ কইরা অক্করে দিঘলিতে লয়া ফালামু আপনে গো, পদ্মা দেখে আইবেন। ফ্লাস্ক থেকে চা ঢেলে বাড়িয়ে দিল রেখা। দুখানা বিস্কুট। ধনিচা বনের গায়ে নৌকো রেখে
চা খেলো মরণ ঢালিয়েও। আব্দুল খালেক বললে, পদ্মার দিকে যে যাবে ঘরে ফিরতে ফিরতে রাত হয়ে যাবে না? মরণ ঢালি বললে, দিনে দিনে মেলা করুম, বেশি রাত হইব না। রাইতে আমার নাও বাউন তো অহন্তরি দেখেন নাই, বাওয়া ক্ষেতের ওপর দা পীর পিরাইয়া লগি মাইরা জামু, ঘুরান পথ ধরে কোন বন্দায়, অহনে খেতে দাঁড়া ফেলাইলে বেড়ারা কিলায় আর রাস্তা থুইব না। বয়স হলেও লোকটা ঝাড়ে মূলে এখনো বেশ টনকো সপ্রাণ। আব্দুল খালেকের তাই মনে হলো। নৌকো রেখে একটা ভেসাল থেকে সে মাছ কিনল। ফিরে এসে আবার লগি ধরে একগাল হেসে বললে, হাউসকা খাইবেন মাঝির হাতের পাক। আব্দুল খালেক বললে, বলছো কি তুমি? এলা বয়া বয়া সব দেখেন, কত মাইনছেরে পাক কইরা খাওয়াইছি, ডাক্তারে সব বন্দোবস্ত কইরা দিছে। দূরে দূরে এক একটি জলবন্দি নিস্তব্ধ গ্রাম, থেকে থেকে এক একবার কোড়া ডেকে ওঠে ধান ক্ষেতের মাঝখানে। হু হু বাতাসে সবুজ গন্ধ, সবকিছু শান্ত, কোথাও কোনো দাগ লেগে নেই, কোথাও কোনো জোড়াতালি নেই। এমন অকপট সবকিছু, এমন নির্দোষ যে নিজের ভারে নিজেকে বিপন্ন মনে হয়। রেখা বললে, ভেতরে এসে বসো, চুপচাপ ভালো লাগে না, কেমন দম বন্ধ হয়ে যায়। আব্দুল খালেক বললে, তোমার ছেলেবেলার কথা বলো শুনি। রেখা বললে, আজ থাক, খামোকা মন খারাপ করে কি লাভ, কিছু কিছু তো জানোই, পরগা ছাড়া আবার ছেলেবেলা কি। কখনো কারো জন্যে কাঁদনি? মনে পড়ে না। পুতুলের বিয়ে দিয়ে কাঁদনি? সে তো ন্যাকড়ার, কাঁদবো কেন? আব্দুল খালেক হেসে বললে, তখন তোমার বুদ্ধি আরো পাকা ছিল তাহলে। তাই বলে ন্যাকড়ার পুতুলের জন্য কেউ কাঁদে? এও তো ন্যাকড়ারই পুতুল, যাকে নিয়ে সংসার পেতেছ। ঘোরালো কথা তুলতে পারবে না বলে দিচ্ছি। চোখ পাকিয়ে রেখা বললে, ন্যাকড়ার পুতুল কেন? একটা প্রেম করতে পারছো না বলে? ধরে রেখেছি বলে? কোথায় ধরে রেখেছ? একে ধরে রাখা বলে? আব্দুল খালেক হাসতে হাসতে বললে, আমি তো ছাড়া গরু, ইচ্ছে করলেই পরের ক্ষেতের ধান সাবার করে দিতে পারি। ইচ্ছে করলেই তো হয়। ওই ইচ্ছে করাটুকুই হচ্ছে কষ্টের। তুমি বরং আর একটু বেশি করে ধরে রেখো, কোষে, যাতে বাবা গো বলে চেঁচিয়ে উঠি, প্রাণ বেরিয়ে যায়। আব্দুল খালেক হাসতে লাগলো। কি যে হাসো! বোঝা গেল রেখা ভালো মতোই চটেছে। আব্দুল খালেক বললে, তুমি চটে যাচ্ছ, এরকম কোনো কথা ছিল না। রেখা বললে, তুমি নিজেই তো একটা কিছু বাঁধাবার জন্য উঠে পড়ে লেগেছ। আব্দুল খালেক একটা সিগারেট ধরিয়ে খুব সহজ গলায় বললে, কেউ কাউকে ধরে রাখে না, অধিকারটাকে সবচেয়ে বড় করে দেখে বলে ওই রকম মনে হয়। তুমিও আমাকে বেঁধে রাখোনি, আমিও তোমাকে বেঁধে রাখিনি। মানুষ কি গরু, ছাগল, ভেড়া যে দড়ি দিয়ে তাকে বেঁধে রাখা যাবে? তোমার একটা কথার সঙ্গে আরেকটা কথার কোনো মিল নেই। তুমি কি সত্যিই সব কিছু এভাবে দেখো, না কথার পিছে কথা? এসব যদি সত্যি হয় তাহলে ঘর সংসারের কোনো মানে হয় না। কেউ যখন ঘর সংসার করে তখন সে তার মানে খুঁজতে যায় না, মানে খুঁজতে গেলেই বিপদ। চোয়া ঢেকুর তুলতে তুলতে নাক কান বুঝে সে শুধু তার আয়ু ক্ষয় করে যাবে, আর কি। মানে ফানে নেই, বুকে হেঁটে গড়িয়ে গড়িয়ে ডিগবাজি খেয়ে তাকে চালিয়ে যেতে হবে, ব্যাস। এই নিয়ে তর্ক করতে চাই না। এ শুধু তোমার এক ধরনের বলতে পারা, এর ভেতরে কোনো বাহাদুরি নেই। তুমি চুপ করো। আব্দুল খালেক বললে, ঠিক আছে, তুমি একটা মাছের নাম করো। আগে বলো কেন? বলছি, আগে উত্তর দাও। ধরো রুই। একটা পাখির নাম। ধরো ময়না।
একটা নদীর নাম। তিতাস একটা মানুষের নাম। টুকু। আব্দুল খালেক বললে, ভেবে দেখো আগাগোড়া ব্যাপারটা। তুমি রোজ খাচ্ছ চুনোপুঁটি, কিন্তু মাছ বলতে প্রথম তোমার মনে এলো রুই মাছের কথা। প্রতি মুহূর্তেই তুমি ডাহুকের হাঁক শুনতে পাচ্ছ, মাছরাঙা, বক, ফিঙেকে উঠতে দেখছ। তবু ময়নার নাম প্রথমেই তোমার মনে এলো। ময়না বোধ হয় বাঁধা বুলি আওড়ায়, হয়তো সেজন্যেই। আমরা যাচ্ছি পদ্মার দিকে, হে একটু আগেও তুমি শুনলে। অথচ নদীর নাম বললে তিতাস। তিতাস একটি নদীর নাম। ব্যাপারটা তো এই, অভ্যস্ততার বাইরে তুমি যেতে পারলে না। একটা মানুষের কথা বললে, টুকু। সামনে আমি ছিলাম, এমনকি মরণঢালির নামও তুমি করতে পারতে। হ্যাঁ, তার মানে টুকুর কথা তুমি সব সময় ভাবছ, অথচ সঙ্গে আনোনি। সব ব্যাপারটাই হচ্ছে গড়মিলের। এই গড়মিলের ভেতরে হয়তো হিসেব নেই, কিন্তু সত্যি আছে। তোমার এই ঘর সংসারের কথাই যদি ওঠে, সেখানে দেখো ওই গড়মিলের ভেতরের সত্যিটাকে কেউ পৌঁছেই না। তার বেলায় শুধু গা বাঁচিয়ে চলা, টানা হ্যাচড়া হয় কেবল হিসেবটাকে নিয়ে। আমি তোমার ছাত্রী হতে চাই না। আব্দুল খালেক বললে, ভালো হচ্ছে না রেখা, খুব খারাপ হচ্ছে কিন্তু। ইস, তোমাকে আমি ভয় পাই? কি করবে? কি করব? অন্তত এই মাঝির সামনে তোমাকে জড়িয়ে ধরে চাকুম চুকুম করে 2-4 গন্ডা চুমু খেয়ে ফেলতে পারি। বাহাদুর। পারি না বলছো? তুমি সব পারো। তাহলে দেখো, নিজের বউকেও চুমু খেতে পারছি না, তাকেও অপদস্থ করা হচ্ছে। না গো, তোমার সঙ্গে আমি ঘর করতে পারবো না। রেখা আব্দুল খালেকের উড়ুতে চিমটি কেটে বললে, তুই মানুষটা বড্ড ঘোরালো, জান বেরিয়ে যায়। আব্দুল খালেক বললে, তাহলে ছেড়ে দিচ্ছ? যাও, দিলাম। আব্দুল খালেক গলা বাড়িয়ে বললে, ও মাঝি, এটা কোন গ্রাম? মালনি মিঠুসার, এখানে নৌকো ভেড়াও। রেখার দিকে তাকিয়ে আব্দুল খালেক চাপা গলায় বললে, আমি এখানেই নেমে যাব। মরণঢালি বেছে বেছে একটা আড়াল খুঁজে বের করে। গলাপানিতে দাঁড়ানো হিজল গাছের কোল ঘেঁষে ঘন বৌনার জঙ্গল। এর মাঝ দিয়ে রাস্তা করে কচু আর নলবনের ওপর মড়মড়িয়ে সে তার সুকাঠের নৌকোটাকে ঠেলে দেয়। নৌকো পাড়ে ভিড়তে না ভিড়তে আতশোয়া কাশবনের ভেতর লাফিয়ে পড়ে আব্দুল খালেক দৌড় দিল। আমি চললাম। হেই সামতো গুইরালন, পাক শাক কইরা খায়া লয়া হেলা হের পরশন মেলা করুম। মরণঢালি রেখাকে নামিয়ে দিয়ে বললে, জনমনুষ্য নাই, খালপাড় বরাবর ব্যাকি জঙ্গল। কেমন যেন একটু গা ছমছম করে রেখার। বড় ভয় তার সাপখোপের। পা টিপে টিপে হাঁটে আর এদিক ওদিক দেখে। ওগো, তুমি কই? কোনো সাড়া পাওয়া যায় না আব্দুল খালেকের। চেঁচামেচি জুড়ে দেয়ায় একটা কাঠঠোকরা উড়ে যায়। যতই এগোয় খাড়া মাস্তুলের মতো কদমের ঘন বন দেখতে পায়। বর্ষার ফলার মতো পাতার ফাঁক দিয়ে যেটুকু রোদ এসে পড়ছে তা কিছুটা ছিন্ন ভিন্ন, ফালা ফালা, তার কোনো তেজ নেই। রেখা আবার ডাকল, ওগো, তুমি কই? তা লুকোচুরি খেলার জায়গা বটে। রেখার মনে হয় পাজিটা হয়তো ঘাড় গুজে চুপিসারে পেচ্ছাপ করতে কোথাও বসেছে। একজোড়া ইষ্টিকুটুম পাখি তার সাড়া পেয়ে ঝটপট করে একটু দূরে জামগাছে গিয়ে বসে। রেখা বললে, ও কুটুম পাখি, তাকে দেখেছ? রেখার চোখ গেল একটা নধর গুইসাপের ওপর। ঝোপে ঢুকতে গিয়েও সে থেমে গেছে। ঘাড় ঘুরিয়ে খুব মুগ্ধ হয়ে তাকে দেখছে। দেখাচ্ছি মজা, এই বলে একটা মাটির ঢেলা সে ছুঁড়ল। নচ্ছার হ্যাংলা। আশ্চাওড়া পাতা ছেড়ে নিয়ে তার গন্ধ শুঁকতে শুঁকতে রেখার মনে হলো কোনোদিন সে এইভাবে বাইরে আসেনি। নাগালে পেলেই
এক একটা পাতা ছেড়ে আর নাকের কাছে ধরে। বুনো ঝাঁঝে মাথা ঝিমঝিম করে। এই গাছগুলোর প্রাণ আছে। এক একটা ছেঁড়া পাতার গায়ে হালকা নিঃশ্বাসের গন্ধ। আমাকে মারলে এই রকম। রেখা বললে, মারব, আরও মারব, পারলে বাধা দাও, যত খুশি মারব, ইচ্ছে মতো মারব, এক একটা করে সব পাতা ছেঁড়ে ফেলব, সব গাছ উপড়ে ফেলব। আমার নাম রেখা, আমি তোমাদের রানী। রেখার নিজেকে খুব হালকা মনে হলো। গা জড়াজড়ি করা কদমের বন তাকে পথ ছেড়ে দিচ্ছে। এক একটি লতা খুশিতে উপচে উঠে দোল খেয়ে বলছে, তাহলে তুমি এসেছো? এতদিন পরে আমাদের মনে পড়ল। রেখা মনে মনে বললে, আসতে পারিনি, কাজে বড় ব্যস্ত থাকি, তা না হলে বেশ লাগে, এ যেমন এখন। একটা ধেড়ে কোলা ব্যাঙ 3 লাফে অদৃশ্য হয়, আর হুঁকো বুড়োর মতো মাথা নাড়তে থাকে কচুর পাতা। ব্যাঙটা একটা বেহায়া জোকার, রেখা ভাবল। লাফ মারার ভেতরেও স্পষ্ট ইয়ার্কি। হাত ছুঁড়ে কেমন যেন ফেরেঙা হয়ে লাফাচ্ছিল। ব্যাটার খুব চর্বি হয়েছে, খুব আনন্দে আছে।